আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাসের শুরুতেই যারা যারা ক্লাসে অংশগ্রহণ করছো তাদের উদ্দেশ্যে বলছি, যারা ক্লাসটি করবে আজকে বা ক্লাসে অংশগ্রহণ করছো, তোমরা অবশ্যই তোমাদের সেকশন এবং রোল নম্বর উল্লেখ করে কমেন্ট করবে। শিক্ষার্থীরা, তোমাদেরকে বলছি যে আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে একটু জানাও যে আমাকে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তো অনেকেই কমেন্ট করছে জি স্যার, মানে শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। নৌরিন জাহান মন লিখেছে অল ক্লিয়ার। ওকে, ওকে, ঠিক আছে। যারা কমেন্ট করছো সকলকে ধন্যবাদ। আমরা ক্লাসটি শুরু করতে পারি। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস উপস্থাপনায় আছে আমি বরাবরের মতোই মোহাম্মদ সানাউল্লাহ সানি, প্রভাষক বাংলা বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। আজকের পাঠ, একাদশ শ্রেণীর আজকের পাঠ হিসেবে আমরা বেছে নিয়েছি বাংলা কবিতাকে, এবং কবিতার নাম হচ্ছে তাহারই পরে মনে। কবি পরিচিতি। ক্লাসের শুরুতেই তাহারই পরে মনে কবিতার কবি সম্পর্কে কিছু তথ্য, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জেনে নিব। তাহারই পরে মনে কবিতাটি রচয়িতা বা রচনা করেছেন সুফিয়া কামাল, এবং সুফিয়া কামাল সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জেনে নেওয়া দরকার। সুফিয়া কামালের জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন। আহ, জন্মস্থান বরিশাল, এবং পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল বারী, মাতার নাম সাবেরা বেগম। মূলত 1911 খ্রিস্টাব্দের 20 জুন জন্ম নেয়া একজন সুফিয়া কামাল তৎকালীন সামাজিক ব্যবস্থার মধ্যে এমন একটি পরিবেশে বড় হয়েছেন যে পরিবেশে আসলে মেয়েদের শিক্ষিত হয়ে ওঠাটা খুব একটা সহজ ছিল না। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠাটা আহ, বলা চলে অসম্ভবই ছিল। সেই অবস্থায় একজন সুফিয়া কামাল নিজের প্রচেষ্টায় তিনি শিক্ষিত হয়েছেন। যা সাহিত্য সমালোচকদের মতে বা সুফিয়া কামালকে নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন যে সুফিয়া কামাল আসলে স্বশিক্ষায় শিক্ষিত একজন মানুষ। এবং পরবর্তীতে তার স্বামী, প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের অনুপ্রেরণায় তিনি কি তার কাব্য আহ, জগতে তিনি প্রবেশ করেন, তার কবিতা রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্য জগতে তিনি প্রবেশ করেন। এবং তার কবিতায় তিনি তার বাঙালি জীবন আচরণ, সামাজিক পরিবেশ, প্রতিবেশ, মনো অভিব্যক্তি সবকিছুই তুলে ধরবার চেষ্টা করেছেন। মনে রাখতে হবে, একজন সাধারণ মানুষ, একজন কবি বা একজন সাহিত্যিকের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। একজন সাধারণ মানুষ তার মনো অভিব্যক্তি প্রকাশ করলে সেটি হয় কথা, কিন্তু একজন কবি বা একজন সাহিত্যিক যখন সেটি রচনা করে, যখন একজন কবি তার মনো অভিব্যক্তি প্রকাশ করেন, সেটি হয় কবিতা। আহ কবি সুফিয়া কামালের কবি সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর, এবং তার উপাধি ছিল জননী সাহসিকা। মূলত সুফিয়া কামাল তার প্রত্যেকটি কবিতায় তার মনোভিব্যক্তির সঙ্গে বাস্তব জগৎ, জীবন, চেতনা, সেই বিষয়গুলোকে তুলে ধরবার চেষ্টা করেন। এছাড়া তিনি ব্যক্তিগত জীবনে সক্রিয়ভাবে নারী অধিকারের পক্ষে আজীবন লড়াই করে গেছেন, এবং তার এই নারী অধিকারের পক্ষে লড়াই করার কারণেই বাঙালি সমাজ কি কুসংস্কারের বৃত্ত ভেঙে অনেকটাই এগিয়ে যেতে পেরেছে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সম্পর্কে একটু জেনে নিব আমরা। সাধের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত প্রীতি। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। পুরস্কার, সুফিয়া কামাল বাংলা একাডেমি পুরস্কার 21 পদক, নাসির উদ্দিন স্বর্ণ পদক, এই পদকগুলোতে বা এই পুরস্কারগুলোতে কি ভূষিত হয়েছেন।
তারই পরে মনে কবিতায় প্রবেশ করবার পূর্বে কবিতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। তারই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। তোমরা অবশ্যই একটু নোট করে নাও। তারই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 1932 সালে কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেয়াল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবি এই কবিতাটি রচনা করেন। মূলত এই কবিতায় কবি তার মনোভিব্যক্তির যে অনুভূতি বা সেই প্রকাশগুলোকে তুলে ধরবার চেষ্টা করেছেন। তার প্রথম স্বামী বা সাহিত্য সাধনার প্রধান পুরুষ বা উৎসাহদাতা স্বামী সৈয়দ নেয়াল হোসেনের মৃত্যু কবিকে এতটাই সুখে আচ্ছন্ন করেছিল যে তার অভিব্যক্তি বা তার সেই অনুভূতি কবি প্রকাশ করেছেন তারই পরে মনে কবিতায়। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনে রাখবে যে একজন কবি সুফিয়া কামাল হতে পেরেছেন একমাত্র বা সৈয়দ নেয়াল হোসেনের অনুপ্রেরণার কারণে। তারই পরে মনে কবিতাটিতে প্রকাশিত হয়েছে এক বিষাদময় রিক্ততার সুর। মূলত এই কবিতাটি কবি রচনা করেন কবির প্রথম স্বামী সৈয়দ নেয়াল হোসেনের মৃত্যুর পর। মূলত স্বামীর যে শূন্যতা বা প্রিয়জন হারানোর যে বেদনার অভিব্যক্তি সেই অনুভূতিগুলোই কবি তুলে ধরবার চেষ্টা করেছেন তাহারই পরে মনে কবিতাটিতে। তারই পরে মনে কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা এবং গঠন রীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। অর্থাৎ এই কবিতাটি নাটকীয় ভঙ্গিতে রচিত এবং গঠন রীতির দিক থেকে সংলাপ নির্ভর। আমরা কবিতাটি যখন শুরু করবো তোমরা অবশ্যই বুঝে যাবে সংলাপ নির্ভর মানে কি। একজন তার সংলাপটি বলছে বা একজন বলছে এবং বলার পরে একজন কি সেটা প্রত্যুত্তর দিচ্ছে, কথা বলছে, সংলাপ করছে, যে কারণে এটাকে বলা হচ্ছে গঠন রীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। নোট করে নাও। তারপরে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে তারই পরে মনে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতায় প্রবেশ করবার পূর্বে কিছু শব্দার্থ সম্পর্কে অবশ্যই জেনে নিতে হবে। যে শব্দার্থগুলো এই কবিতায় রয়েছে এবং আগে জেনে নেওয়ার কারণ হচ্ছে তাতে করে আমাদের কবিতাটি বুঝতে কি অনেকটাই সহজ হবে। যেমন সমীর শব্দের অর্থ বাতাস, লবে মানে নিবে, পুষ্পারতি হচ্ছে ফুলের বন্দনা, কৈলি হচ্ছে কুয়াশা, পাথার হচ্ছে সমুদ্র আর উত্তরী হচ্ছে চাদর। আমরা মূল পাঠে চলে এসেছি শিক্ষার্থীরা। কবিতাটি শুরু করছে। কবিতা শুরু হয়েছে একজন কবি তার পাঠক বা কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে, হে কবি নীরব কেন? কবি আপনি নীরব কেন? কবি সুফিয়া কামালকে প্রশ্ন করছে তার কবিতার ভক্ত, হে কবি নীরব কেন? কবি আপনি নীরব হয়ে আছেন কেন? কবিরা তো কখনো নীরব থাকে না, কবিরা সরব থাকে। কবিরা হয়তো বা সাধারণ মানুষের মতো তাদের অনুভূতিগুলো তার বাকযন্ত্রের মাধ্যমে অর্থাৎ কথার মাধ্যমে প্রকাশ করে না। তারা তাদের যে সরব উপস্থিতিটুকু প্রকাশ করে তাদের সাহিত্য সাধনার মধ্য দিয়ে। কবিতার পাঠক কবিকে প্রশ্ন করছে, হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, ফাগুন মানে ফাল্গুন, ধরায় মানে পৃথিবী। কবি আপনি নীরব কেন? কবিরা তো আসলে নীরব থাকে না, কবিরা সরব থাকে। ফাগুন যে এসেছে ধরায়, ঋতুরাজ বসন্ত চলে এসেছে, ফাল্গুন চলে এসেছে। কবি এই পৃথিবীতে কি বসন্ত চলে এসেছে, আপনি নীরব কেন? আরে ঋতুরাজ বসন্ত এসেছে, তাহলে সেই ঋতুরাজ বসন্তকে বরণ করছেন না কেন? আপনি আপনার সেই কবিতার মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তের কথা কবিতার পাঠকের কাছে পৌঁছে দিচ্ছেন না কেন? কবি আপনাকেই বলছে, হ্যাঁ আপনাকেই বলছি, প্রতি বছর আপনি কি ফাগুন বা বসন্তের বন্দনা গীতি রচনা করেন। এবছর আপনার কি হলো, কেন হলো যে আপনি ফাগুন চলে এসেছে, বসন্ত চলে এসেছে, ঋতুর রাজা চলে এসেছে, সেই ঋতুরাজ বসন্তকে বরণ করবার কোনো লক্ষণ আপনার মধ্যে দেখা যাচ্ছে না। আপনি আপনার বন্দনা গীতি দিয়ে প্রতিবার সেই বসন্তকে বরণ করেন। এবার আপনার কি হলো, বসন্ত এসে চলে এসেছে কিন্তু আপনার কি কোনো কবিতা আমরা কি পাচ্ছি না। বসন্ত বরিয়া লোবে নাকি তবে বন্দনায়, কবি আপনি নীরব কেন? কবি আপনি কথা বলছেন না কেন? বসন্ত বরিয়া, বরিয়া মানে বরণ করে, তুমি লবে নাকি তব বন্দনায়, কবি আপনি কি লবে মানে নিবে, তাই তো? কবি আপনি কি এই বছর প্রতি বছরের মতো কি এবছর কি বসন্ত বন্দনা গীতি কি রচনা করবেন না?
আমরা কবিতার পাঠক হিসাবে প্রতি বছর আপনার কাছে কি সেই বসন্তের বন্দনা গীতি মাধ্যমে আপনি যে বসন্তকে বরণ করেন, এবছরও আমরা কি আপনার কাছ থেকে সেই বসন্তের বন্দনা গীতির অপেক্ষায়। আমরা তো আপনার কবিতার পাঠক। আমরা বসন্তকে প্রকৃতিতে দেখে নয়, বরং প্রকৃতির পাশাপাশি আপনার কবিতায় সেই বসন্তের বন্দনা গীতি টুকু শুনে বা বুঝে আমরা কি করি, বসন্তকে বরণ করবার চেষ্টা করি। প্রতি বছর আপনি বসন্তের মহিমা সম্পর্কে, বসন্তের অভিব্যক্তি সম্পর্কে, বসন্তের যে ঋতুরাজ বসন্তের আগমন সম্পর্কে প্রতি বছর আপনার কি, আপনি কি সচেতন করেন আমাদেরকে। এবছর আপনার কি হলো? কবি আপনাকেই বলছি, কবিরা তো সচেতন হন, কবিরা তো সাধারণ মানুষের মতো নন। তাহলে আপনি কেন এবছর সেই সাধারণ মানুষের মতোই নির্জীব হয়ে আছেন? কবি কবিতার মাধ্যমে বা আপনার বন্দনা গীতির মাধ্যমে আপনি কেন বসন্তকে বরণ করে নিচ্ছেন না? কৈলাসে স্নিগ্ধ আখি তুলি উপমার ব্যবহার করেছেন কবি। কৈলাসে স্নিগ্ধ আখি তুলি, সে মানে হচ্ছে কবি। কবি তার সম্পর্কে বলতে গিয়ে কি, কবিতার প্রত্যেকটি জায়গায় তোমরা পাবে যে সেখানে কি কবি উপমার ব্যবহার করেছেন। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, তাই তো, স্নিগ্ধতার আবেশে মোড়ানো সেই কবির যে চোখ তুলে কবি কি বললেন, দক্ষিণ দুয়ার গেছে খুলে, অর্থাৎ দক্ষিণা বাতাস কি বইতে আরম্ভ করেছে কিনা, দক্ষিণার দরজাটা কি খুলে গিয়েছে কিনা আমি একটু জানতে চাই। বসন্তের যে দক্ষিণা বাতাস, সেই বাতাস কি ছড়িয়ে পড়েছে কিনা, যে বাতাসের মাধ্যমে কি ফুলের মৌ গন্ধ বা ফুলের মৌ ঘ্রাণ, প্রকৃতিতে বসন্তের ঘ্রাণ কি, সেই বসন্তের দক্ষিণা বাতাস কি করে, সবার কাছে পৌঁছে দেয় বসন্তের ঘ্রাণকে। কবি প্রশ্ন করছেন কবিতার পাঠককে, প্রতি বছর তো আমি বলি, এবার একটু তুমি বলো। কবিতার পাঠক তোমাকে বলছি, তুমি বলো যে দক্ষিণ দুয়ার গিয়েছে খুলে, অর্থাৎ দক্ষিণা বাতাস কি, বসন্তের দক্ষিণা বাতাস কি আসলে বইতে শুরু করেছে কিনা। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, কবি প্রশ্ন করছেন যে বাতাবি নেবুর কি ফুল ফুটেছে কি। দেখো এখানে বাতাবি নেবুর এই যে ফুল দেখিয়েছি আমরা, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। প্রতি বছর বসন্তের বন্দনা গীতি তো আমি রচনা করি, বসন্তের সৌন্দর্য সম্পর্কে তোমাদের অবগত করি। এবছর আমি তোমাদের কাছে প্রশ্ন করছি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। সেই বাতাবি নেবুর ফুল অথবা সেই আমের মুকুল কি ফুটেছে কিনা, কবিতার পাঠক তোমাকে প্রশ্ন করছি, তুমি একটু আমাকে কি করো, জানিয়ে দাও। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, সমীর মানে বাতাস, সেই দক্ষিণা বাতাস, বসন্তের যে দক্ষিণা বাতাস, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। সে প্রকৃতিতে কি বসন্তের যে ঘ্রাণ, সেটি কি ছড়িয়ে পড়েছে কিনা, মায়াময় প্রকৃতিকে সেই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে কিনা, আমি শুধু সেটিই জানতে যাচ্ছি কবিতার পাঠক। তোমাকে বলছি, প্রশ্নবোধক চিহ্ন আছে দেখো, হয়েছে কি অধীর আকুল, অর্থাৎ কবি কবিতার পাঠককে প্রশ্ন করেছেন যে প্রকৃতিতে কি বসন্তের সেই মৌ ঘ্রাণ কি ছড়িয়ে পড়েছে কিনা। কবিতার পাঠক বলছে এখনো দেখোনি তুমি, কবিতার পাঠক কবিকে বলছে এখনো দেখোনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। কবিতার পাঠক প্রশ্ন করছে কবিকে, এখনো দেখোনি তুমি, কবি আপনি কি এখনো দেখতে পাননি। কহিলাম, সেই কবিতার পাঠক বলছে, কহিলাম মানে সেই কবিতার পাঠক বলছে কবিকে উদ্দেশ্য করে বলছে, কেন কবি আজ এমন উন্মনা তুমি, উন্মনা মানে উদাসীন। কবি আপনি এত উদাসীন কেন। আর কবিরা তো বাস্তব জগৎ সম্পর্কে উদাসীন থাকেন না, কবিরা তো সেই বাস্তব জগৎকে সচেতন ভাবে খেয়াল করেন, সচেতন ভাবে লক্ষ্য করেন বলেই তারা তাদের সেই অনুভূতিটুকু বা তাদের সেই প্রকৃতির চেতনার যে পর্যবেক্ষণটুকু সেটাকে কি করেন, তাদের কবিতায় তুলে ধরেন। কিন্তু আপনাকে প্রশ্ন করছি কবি, আপনি তো এমন উন্মনা ছিলেন না, উদাসীন ছিলেন না, তাহলে আপনার কি হলো, কোথা তব নব পুষ্প সাজ। কবিকে প্রশ্ন করছে কবিতার পাঠক যে কবি বসন্ত রাজ, ঋতুর রাজ বসন্তকে বরণ করবার জন্য যে পুষ্পে সজ্জিত করতে হয় নিজেকে, আপনার মধ্যে কোথায়, কোথা তো নব মানে নতুন, সেই নতুন ফুল দিয়ে যে প্রতি বছর যে সেই পুষ্পের সাজ আমরা সবাই সেই বসন্ত ঋতুরাজ বসন্তকে বরণ করবার অপেক্ষায় থাকি, বসন্তকে বরণ করবার জন্য পুষ্প দিয়ে নিজেদেরকে সজ্জিত করি। কবি এবছর আপনার কি হলো, আপনি কি সেই নবপুষ্প সাজটি কোথায়, আপনি তো আপনাকে কি নতুন ফুল দিয়ে কি সাজাচ্ছেন না।
কহিল সে সুদূরে চাহিয়া, কবি উপমার ব্যবহার করেছেন এখানে, সুদূরে চাহিয়া। কবি অনেক দূরে তাকিয়ে বললেন, এবং দূরে কখন তাকায় মানুষ? যখন মানুষ কি হয়, উন্মনা হয়, উদাসীন হয়, ব্যথাতুর মন, যখন তাদের মন কি ব্যথাতুর হয়ে ওঠে, বা যখন মানুষ কি তার চোখের অশ্রুকে কি বা চোখের জলকে কি অশ্রুকে লুকাবার চেষ্টা করে, বা চোখের জলকে কি লুকাবার চেষ্টা করে, তখন কি সে অনেক দূরে কি তাকিয়ে থাকে। কইল সে সুদূরে চায়, কবি কি অনেক দূরে তাকিয়ে বললেন, অলোকের পাথার বাহিয়া। কবি কি বললেন? কবি বললেন দৃষ্টির অগোচরে, কবির মনে হচ্ছে কি দৃষ্টির অগোচরে কবির মনে যে পাথর সমান বাধা বা বোঝা হয়ে আছে, কবি কি সেটার কথাই বলছেন এখানে। অলোকের পাথার বাহিয়া, যে অদৃশ্য, অলোক মানে অদৃশ্য, পাথার বাহিয়া, পাথার মানে সমুদ্র, সেই সমুদ্র সমান দুঃখ নিয়ে কবি কি বলছেন, তরি তার এসেছে কি। কবি বলছেন যে বসন্তের যে তরি, যে বসন্তের যে তরি, সেই তরিকে এসেছে কি সময়ের আগমন, সময়ের বা সঠিক সময়ে কি বসন্ত কি এসেছে কিনা। বেজেছে কি আগমনী গান, কবি বলছেন কি আগমনী গান, অর্থাৎ বসন্তের যে বন্দনা গীতি সেটা কি শোনা গিয়েছে কিনা। বসন্তের বন্দনা গীতি বলতে কবি বলতে যাচ্ছেন সেই যে পাখিদের কলরব, তাই না, প্রকৃতিতে একটা মৌ মৌ যে ঘ্রাণ, সেই ঘ্রাণের কথা বলছেন কবি। বেজেছে কি আগমনী গান, আর বসন্তকে এবার যে এসেছে, সেই বসন্তের যে আগমন সঙ্গীত সেটি কি বেজে উঠেছে কিনা। ডেকেছে কি সে আমার, আরে প্রতি বছর তো বসন্তকে আমি বরণ করে নেই, এবছর তো আমি উন্মনা বা উদাসীন হয়ে আছি, কারণ কি আমার স্বামী মারা গেছেন, আমার সাহিত্য সাধনার প্রধান পুরুষ সৈয়দ নিহাল হোসেন মারা গেছেন, এবং তার সেই প্রিয়জন হারানোর ব্যথায় আমি কি শোকাচ্ছন্ন হয়ে আছি। যে কারণে কি আসলে এই কবিতায় সাহিত্য সমালোচকদের মতে যে এই কবিতায় আসলে প্রকৃতি এবং মানব বনের যে সম্পর্ক, সেই সম্পর্ককেই আসলে তুলে ধরবার চেষ্টা করেছেন কবি। প্রকৃতিতে বসন্ত এলেই মানুষের মনে বসন্ত বা সেই আনন্দ কাজ করবে, আসলে সেটি নয়। এই কবিতায় প্রকাশ পেয়েছে যে বসন্ত এসেছে, কিন্তু আসলে মনের বসন্ত যদি না থাকে, তাহলে কি সেটি প্রকৃতির বসন্ত মনের উপর কি খুব একটা প্রভাব ফেলে না। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, তুই বলছেন কি সেই বসন্তের সঙ্গীত কি শোনা গিয়েছে কিনা। দেখেছে কি সে আমারে, সেই বসন্ত কি আমাকে ডেকেছে কিনা। শুনি নাই রাখিনি সন্ধান, আমি কি এবছর শুনিনি, রাখিনি সন্ধান। আর প্রতি বছর তো আমি রাখি সন্ধান, মানে কি তাই না, খেয়ালে রাখা বা নজরে রাখা। এবছর কি আমি সেটা খোঁজ খবর করিনি বা রাখার চেষ্টাও করিনি। কহিলাম, ওগো কবি, কহিলাম মানে কি কবিতার পাঠক বলছে ওগো কবি, কবি আপনাকে বলছে। ওগো কাকে বলা হয়, প্রিয়জনকে, তাই তো। কবিতার পাঠক কবির কাছে কি প্রিয়জন। কহিলাম ওগো কবি রচিয়ালো হন আজ গীতি, কবি আপনাকে বলছে আপনি কি করেন, বসন্তের বন্দনা গীতি কি করেন, রচিয়ালো হন আজ গীতি, আরে আজকে কি করেন, সেই বসন্তের বন্দনা গীতি রচনা করেন। কবি আপনার সেই বসন্তের বন্দনা গীতির অপেক্ষায় আমরা কি সকল কবিতার পাঠক। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমুর মিনতি, কবিকে মিনতি করছে, কবির কাছে কি প্রার্থনা করছে, কবিকে অনুরোধ করছে। কবি আপনি কি বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনি, আরে আপনার কণ্ঠ থেকে কি আমরা সেই বসন্তের বন্দনা গীতি শুনতে চাই। এবং আপনাকে অনুরোধ করে বলছে, মিনতি মানে অনুরোধ করে, আপনাকে করজোড়ে বলছি কবি আপনি কি করেন, বসন্তের বন্দনা গীতি রচনা করেন। কারণ আপনার সেই বসন্তের বন্দনা গীতি ছাড়া আমাদের কাছে বসন্ত কি অর্থহীন, বা বসন্তের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য কি আমাদের কাছে অনেকটাই ম্লান হয়ে যাবে। কৈলাসে মৃদু মধু স্বরে, কে বলেছে, কবি বলেছে, উপমার ব্যবহার করেছেন কবি। এবং খেয়াল করো কবি যখনই কথা বলবার চেষ্টা করেন সেখানে কি উপমার ব্যবহার করেছেন। কৈলাসে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে, কবি বলছে নাই হলো, আরে এবার না হয় নাই হলো না হোক এবারে, এবছর না হয় নাই হলো, এবছর প্রতি বছর তো আমি বরণ করি, এবছর না হয় নাই করলাম, তাতে কি হয়েছে। আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া রোহিণী, কি বলেছে, বলেছে আমারে গাহিতে গান, মানে প্রতি বছর তো আমি গান গাই, বিশেষ বসন্তের বন্দনা গীতি আমার কণ্ঠ শুনে কবিতার পাঠকেরা। বসন্তরে আনিতে বরিয়া রোহিণী, মানে বসন্ত কি, আমি যে এবছর বন্দনা গীতি রচনা করিনি, বসন্ত কিন্তু থেমে থাকেনি, প্রকৃতির নিয়মেই বসন্ত এসেছে। সেখানে সে ভুলেনি তো এসেছে তা ফাগুন সরিয়া, ফাগুনে সরিয়া, অর্থাৎ কি বলছেন, বসন্ত প্রকৃতির নিয়মে এসেছে।
প্রতি বছর তো আমি বসন্তকে বরণ করি, কই এবছর তো বসন্ত এসেছে, আমি তো সেটির সন্ধান পাইনি, আমি তো সেটির সন্ধান রাখিওনি। কারণ কি, আমি আমার প্রিয়জনকে হারিয়েছি এবং আমার মন কি শোকাচ্ছন্ন হয়ে আছে। মনের শোক টুকু কি আমার সেই প্রকৃতির সৌন্দর্য কি কি উপলব্ধি করতে দিচ্ছে না। এবং কবিতা লিখতে গেলে কি চেতনার দরকার পড়ে, আমার মধ্যে কি সেই চেতনাটুকু কি এবছর অনুপস্থিত। আমারে গাইতে গান বসন্তরে আনিতে বরিয়া রোহিণী, সে ভুলে নিত এসেছে তা ফাগুন সরিয়া। অর্থাৎ ফাগুন কি, বসন্ত কি প্রকৃতির নিয়মে এসেছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছে কি তাই? কবি, আপনি কি অভিমান করেছেন? বসন্ত যে বছর চলে এসেছে, আপনি বন্দনা গীতি রচনা করেননি। বসন্ত এসেছে, আপনি সেটা সন্ধান রাখেননি। কবি, আপনি কি অভিমান করেছেন কিনা? যদি এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। আরে কবি, বসন্ত এসেছে, প্রকৃতির নিয়মই এসেছে, কিন্তু তুমি কি করেছ? যেহেতু তুমি এবছর বসন্তের বন্দনা গীতি রচনা করনি, তোমার কণ্ঠে আমরা বসন্তের বন্দনা গীতি শুনতে পারিনি। এবছর কি সেই বসন্তের সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে গেছে, তবু তুমি তারে করিলে বৃথায়। বসন্ত এসেছে, কিন্তু তুমি কি করে দিয়েছো, সেই বসন্তের সৌন্দর্যকে ম্লান করে দিয়েছো। কারণ তোমার বসন্তের বন্দনা গীতি ছাড়া আমাদের কাছে বসন্ত অন্য 10টা ঋতুর মতোই। ঋতুরাজ বসন্ত কে আমরা অন্যভাবে দেখি, বা ঋতুরাজ বসন্তকে আমরা অন্যভাবে বরণ করি। কারণ একটাই, কারণ কি, কারণ প্রতি বছর সেই বসন্তের বন্দনা গীতি তুমি কি করো, রচনা করো। কইল সে পরম হেলায়। কবি কি পরম হেলার সঙ্গে বললেন, বৃথা কেন ফাগুন বেলায়? আরে বৃথা হবে কেন? একজন কবি, আমি কবি সুফিয়া কামাল, সে বসন্তের বন্দনা গীতি রচনা করিনি, অথবা আমার কণ্ঠে সেই বসন্তের বন্দনা গীতি তোমরা শুনতে পারোনি, তাই বলে কি হয়েছে? বৃথা কেন হবে? বসন্ত প্রকৃতির নিয়মে এসেছে, এবং ফাগুন বেলায় বসন্ত তো চলে এসেছে। তাহলে ঋতুরাজ বসন্ত তো ঋতুর রাজা, সেটা কেন বৃথা হবে? বৃথা হবার তো কথা নয়। কবি বলছেন, ফুলকি ফুটেনি শাখে, পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন। কবি বলছেন বৃথা হবে কেন? ফুলকি ফুটেনি শাখে, অর্থাৎ প্রতি বছর বসন্তে কি ফুল ফুটে সেই শাখে, এবছর কি প্রকৃতিতে কি ফুল ফুটেনি? পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন, সেই ঋতু রাজা বসন্তের কি ছোঁয়া কি সেই প্রকৃতি কি পায়নি? পুষ্প রথি, অর্থাৎ সেই সমগ্র যে ফুলগুলো রয়েছে প্রকৃতির, সকল ফুলগুলো কি সেই ঋতুরাজ বসন্তের ছোঁয়া কি পায়নি? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, এবছর কি মাধবী ফুলে কি গন্ধ নেই? করে নাই অর্ঘ্য বিরোচন, সেই গন্ধ কি, সেই ঘ্রাণ কি, মাধবী ফুলের ঘ্রাণ কি ছড়িয়ে পড়েনি আশেপাশে? অবশ্যই ছড়িয়ে পড়েছে। তাই পাঠক তোমাদেরকে বলছি যে ফুল কি ফুটেনি শাকে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, বলছে কি ফুল ফুটেছে, সেই বসন্তের ছোঁয়া কি প্রকৃতি পেয়ে গেছে, এবং সেই দক্ষিণা বাতাসে কি সেই প্রকৃতিতে যে ঋতুরাজ বসন্তের যে ঘ্রাণ সেটি কি ছড়িয়ে পড়েনি? অবশ্যই ছড়িয়ে পড়েছে। হোক, তব বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? অর্থাৎ কবিকে বলছে যে কবি সবই ঠিক আছে, কিন্তু তারপরও আপনাকে বলছি এবছর আপনি কি তব তীব্র বিমুখতা, অর্থাৎ আপনি এবছর কেন তীব্রভাবে সে বিমুখ, অর্থাৎ প্রকৃতিকে কি বিমুখ মানে মুখটা অন্যদিকে সরিয়ে রাখা, বিপরীত দিকে সরিয়ে রাখা। অর্থাৎ আপনি কেন এবছর বসন্তের প্রকৃতিতে যে বসন্ত এসেছে সেটি লক্ষ্য করছেন না। কহিলাম, কে বলছে? কবিতার পাঠক বলছে, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কবি, আপনি কেন ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করে আমাদের মতো যারা কবি ভক্ত রয়েছেন, আপনার সেই বসন্ত বন্দনা গীতি রচনার অপেক্ষায় রয়েছেন, তাদেরকে কেন তুমি ব্যথা দিচ্ছ? কেন তাদের হৃদয়কে কি রক্তাক্ত করে দিয়েছ? কেন কবিতার পাঠককে বসন্তের সৌন্দর্যের যে অনুভূতি সেটা থেকে বঞ্চিত করছো? প্রকৃতিতে বসন্তকে দেখে আমরা কি সেই বসন্তকে উপলব্ধি করতে পরিপূর্ণভাবে পারি না, বরং আমরা কখন উপলব্ধি করি? যখন তোমার কবিতায় আমরা সেই কি সেই অনুভূতিগুলোকে দেখতে পাই। কইল সে কাছে সরে আসে। কে এসেছে? কবি এসেছে, কবি সুফিয়া কামাল এসেছে। কহিলে উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কি বলছেন? বলছে কবি শীতকে কি মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, যে সন্ন্যাসী কি কুয়াশার চাদর পরিধান করে আছে।
কুয়াশার চাদর পড়ে আছে। মনে রাখতে হবে হেমন্ত বসন্ত ইয়ে বিষণ্ণতার, তাই তো? শীত কিন্তু বিষণ্ণতাকে প্রকাশ করে। যে কারণে কবি কি বলছেন, কোইলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ সেই শীতকে কবি তুলনা করেছেন কি মাঘের সন্ন্যাসী রূপে। কবি বলেছেন প্রকৃতিতে বসন্ত এসেছে ঠিক আছে, কিন্তু আমার মন কি আজকে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। কেন? কারণ আমার স্বামীর যে শোক, প্রিয়জন হারাবার যে শোক, সেই সুখকে সেই সুখকে কবি তুলনা করেছেন কুয়াশার সঙ্গে। অর্থাৎ কুয়াশায় কি আচ্ছন্ন হয়ে গেছে। কুয়াশায় কি হয়, আসলে প্রকৃতিকে অবলোকন করা কি সম্ভব হয়ে ওঠে না। যে কারণে কবি বলছেন কি আমার মনে কি সেই কুয়াশার চাদর দিয়ে ঢেকে আছে, যে কারণে আমি এবছর কি সেই বসন্তকে আসলে অবলোকন করতে পারিনি। এবং বসন্তকে যেহেতু অবলোকন করতে পারিনি, যে কারণে আমি কি সেই বসন্তের বন্দনা গীতি রচনা করতে পারিনি। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। শীত কি করে, রিক্ততার রূপ আসলে প্রকাশ করে। কারণ প্রকৃতিতে তখন কি হয়, গাছের পাতা ঝরে যায় এবং কি বৃক্ষ কি ফুলহীন হয়ে পড়ে। এবং গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। আবার বসন্তকে কি হয়, বসন্ততে প্রকৃতি আহ, তার সৌন্দর্যকে, তার পরিপূর্ণ সৌন্দর্যকে কি প্রকৃতিতে প্রকাশ করে। কবি এখানে কি বলছেন, কবি বলছেন যে বসন্ত প্রকৃতিতে এসেছে ঠিক আছে, কিন্তু আমার মন কি শীতের রিক্ততায় আচ্ছন্ন হয়ে আছে। এবং সেই শীতের রিক্ততা এতটাই প্রবল ভাবে আমাকে গ্রাস করে আছে, কুয়াশায় আমাকে আচ্ছন্ন করে আছে, যে আমার পক্ষে কি সেই বসন্তের সৌন্দর্যকে কি অবলোকন করা সম্ভব হয়ে ওঠেনি। এবং যেহেতু বসন্তের সৌন্দর্যকে কি আমি অবলোকন করতে পারিনি, যে কারণে কি আমার পক্ষে এবছর কি বসন্তের বন্দনা গীতি কি রচনা করতে পারিনি। রিক্ত হস্তে আমাকে কি একদম শূন্য হাত করে দিয়ে গেছে। আমি আমার প্রিয়জনকে হারিয়ে কি একদম শূন্য হয়ে গেছি। তাহারই পরে মনে, তাহারই বলতে কি সেই বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য ছিল একটা সময়, স্বামীর নাম কি বাঙালি নারীরা মুখে নিত না তখনকার সমাজ ব্যবস্থায়। এবং যে কারণে কি এখনো সেটি আছে অনেক জায়গায়। যে এ কারণে কবি কি বলছেন, তাহারই পরে মনে, অর্থাৎ কবি কি তার প্রিয়জন, তার প্রিয় যে স্বামী, যে স্বামীকে হারিয়েছেন তিনি সৈয়দ নেহাল হোসেনের কথা বলছেন এখানে। তাহারই পরে মনে, যে আমি কি আমার স্বামী সৈয়দ নেহাল হোসেনের কথা কি আমার বারবার মনে পড়ে, ভুলিতে পারি না কোনো মতে। আমি কি আমার যে প্রিয়জন আমার স্বামী সৈয়দ নেহাল হোসেনকে কি ভুলতে পারিনি। এবং সেই ভুলতে পারিনি বলেই আমার পক্ষে কি বসন্তের সৌন্দর্যকে কি অবলোকন করা সম্ভব হয়ে ওঠেনি। প্রিয়জন হারানোর যে রিক্ততার অনুভূতি, সেই রিক্ততার অনুভূতি কি আমার বিষণ্ণ মনকে কি আচ্ছন্ন করে আছে। এবং বিষাদময় রিক্ততা আমাকে আচ্ছন্ন করে আছে। বসন্ত এলেও কবির হৃদয় জুড়ে কি রিক্ত শীতের করুণ বিদায়ের যে বেদনার অনুভূতি, কবি কি আসলে সেটাই প্রকাশ করবার চেষ্টা করেছেন। মূলত সৈয়দ নেয়াল হোসেনের মৃত্যুতে কবির জীবনে যে প্রচন্ড শূন্যতার অনুভূতিটুকু তাকে গ্রাস করে রেখেছিল, তাকে দূরে রেখেছিল সেই প্রকৃতির সৌন্দর্য থেকে, কবি কি এই কবিতায় সেটি প্রকাশ করার চেষ্টা করছেন আসলে। বন্ধুরা, আশা করছি যে ক্লাসটি যতটুকু পড়িয়েছি মোটামুটি ভাবে তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসগুলোতে আবার দেখা হবে আমাদের সঙ্গে। আহ,
আচ্ছা বন্ধুরা, আমরা ক্লাসের সমাপ্তিতে চলে এসেছি। যারা ক্লাসে অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করেছি প্রতিটা লাইন ধরে ধরে তোমাদের এই কবিতাটিকে আলোচনা করবার জন্য। তোমাদের জন্য পরামর্শ হচ্ছে, অবশ্যই আবার বলছি, অবশ্যই তোমরা কবিতাটি পড়বার পূর্বে শব্দার্থ এবং টিকাগুলো ভালো করে পড়ে নিবে, পাঠ পরিচিতি অংশটুকু আবার একটু ভালো করে পড়ে নিবে, এবং তারপরে সেই কবিতাটি কি কবিতায় প্রবেশ করবে এবং কবিতাটি বুঝবার চেষ্টা করবে। ঠিক আছে? আর যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, আমার ফোন নাম্বার রয়েছে। হ্যাঁ, আমাদের যে কলেজের এউসি অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোর থেকে, সেখান থেকে তোমরা সেটি ওই অ্যাপসটি যদি ডাউনলোড করে নাও, সেখানে আমাদের কলেজের সম্পূর্ণ শিক্ষকদের নাম্বার থেকে শুরু করে সবই রয়েছে। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করবার জন্য, এবং আগামী ক্লাসগুলোতে তোমাদের সকলকে আবারও পাশে পাবো সেই আশাবাদ ব্যক্ত করছি। আর ক্লাস শেষের পূর্বে তোমাদের কি কোনো রকম প্রশ্ন যদি থাকে, আমি দেখছি যে তোমরা কমেন্টে সেই প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি তোমরা করতে পারো। আমার মনে হয় যে প্রশ্ন নেই, কারণ এখন পর্যন্ত সেরকম প্রশ্ন পাচ্ছি না। ঠিক আছে, তো তোমাদের সকলের প্রতি আমার শুভকামনা রইল। স্টে হোম, স্টে সেফ। ধন্যবাদ সকলকে।